প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জুলাইয়ের মুখোমুখিতে। জুলাই শুধু কোনো আন্দোলন নয়, এটি সাহস, ত্যাগ এবং সংগ্রামের গল্প। আজ আমাদের সাথে উপস্থিত আছেন একজন নারী, যিনি জুলাইতে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং যিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জুলাইয়ের বিভিন্ন মুহূর্তের সাক্ষী। আমি স্বাগত জানাচ্ছি জান্নাতুল ফেরদৌস আপনাকে। ধন্যবাদ আপনাকে। জান্নাতুল ফেরদৌস, আপনি জুলাইতে কিভাবে অংশগ্রহণ করেছেন, কিভাবে, কোথায়, কি মনে করে আপনি জুলাইয়ের সাথে সম্পৃক্ত হয়েছেন? অ্যাকচুয়ালি জাস্ট আমার ক্লাস থেকে বের হয়ে ওরা বলল চল একটা আন্দোলনে যাই, ওখানে আন্দোলন হচ্ছে কোটা নিয়ে। মেবি তখন তো ওইভাবে বুঝিনি যে প্রথম দিকে কি নিয়ে। বললো যে কোটা নিয়ে আন্দোলন হচ্ছে, চাকরির বিষয় এই বিষয়। আমার ফ্রেন্ড বললো যে চল যেতে যেতে বলবো। তো যাওয়ার সময় আমাকে বললো যে দেখ কোটার এই বিষয়ে যে যারা হচ্ছে মুক্তিযুদ্ধের যাদের বাপ দাদারা মুক্তিযুদ্ধ করেছে ওদেরকে বেশি ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, আমাদের ক্ষেত্রে কি সেটা তো আমরা সবাই জানি। তো আমাকে বলার পরে আমি জাস্ট 20 মিনিটের মধ্যে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি তোদের সাথে আন্দোলনে যাব। এটা 16 তারিখে, 16 জুলাই, এটা 8 তারিখে, 8 তারিখে 8 জুলাই। তখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আমাদের একটা অবস্থান কর্মসূচি ছিল, মিছিল ছিল। তো ওখান থেকে সাময়িকভাবে আমরা মাগরিবের আগে উঠে চলে আসি আর কি। সেদিন আমার ফার্স্ট টাইম যাওয়া, 8 তারিখে। তারপর আপনি কোন জায়গাটিতে আপনি অংশগ্রহণ করেছেন এই জুলাই আন্দোলনে, এবং আপনার সাথে কি কি ঘটেছিল এই জুলাই আন্দোলনে? আমার একদম স্পষ্ট মনে আছে, 16 তারিখে একদম সকালবেলা আমি কি করলাম, কলাবাগানে, আমার বাসা যেহেতু কলাবাগান, আমার আপন দুই ভাই, ছোট দুই ভাই, ওই দুইজনকে নিয়ে আমি কলাবাগান আসলাম। আসার পরে যারা আছে ওদেরকে নিয়ে আমি সায়েন্স ল্যাবে গেলাম। হাঁটতে হাঁটতে গেলাম, দেখলাম যে সায়েন্স ল্যাবে আস্তে আস্তে স্টুডেন্ট জড়ো হচ্ছে। এর মধ্যে আমি দুই একটা জায়গায় ফোন করলাম আমার ফ্রেন্ড সার্কেলদেরকে যে যারা ধানমন্ডির দিকে আছে তোমরা করো, সায়েন্স ল্যাবে চলে আসো, আমরা এখানে থাকবো। আমার মনে আছে যে সকালবেলা যখন যাচ্ছি তখন আমি শুধু একটুখানি মনে হয় চা খেয়েছিলাম, আর খুব একটা খাওয়ারও সময় পাই নাই। এটা কি দুপুরের টাইমে ছিল? এটা সকালে, একদম সকালে। তো গিয়ে দেখলাম যে সবাই জড়ো হচ্ছে, আমিও ওদের সাথে ওখানে থাকার যখন জাস্ট 12টার দিক হলো তখন খবর এলো যে তখন 12টার দিকে মনে হয় ওই যে আবু সাইদ ভাইয়া, ওনাকে গুলি করা হয়েছে। এরপরে হচ্ছে আমাদের ছাত্রদলের ওয়াসিম আকরাম ভাই, চট্টগ্রামের ওয়াসিম আকরাম মারা যাওয়ার পরে, গুলি খাওয়ার পরে যখন খবর আসলো তখন অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে যে আন্দোলন মনে হয় আর ছাত্রদের মধ্যে নাই। এটা একটা এইভাবে মানুষকে পাখির মতো গুলি করে মারছে। ওই দিন মনে হয় 6 জন মারা গিয়েছে। 16 তারিখে ওয়াসিম আকরাম সহ 6 জন মারা গিয়েছে। এই কথাটা যখন সবার কাছে জানাজানি হলো তখন তো প্রায় মাগরিবের একটু আগ। আর আমি সারা দিনই ফোন দিতেছিলাম যে আমার ছোট ভাইদেরকে, বড় ভাই যারা আছে পলিটেকনিক্যালের, যারা আছে বেসরকারি, যারা আছে, এর মধ্যে ঢাকা কলেজের অনেকের সাথে আমার পরিচিত আছে পলিটিক্যাল ভাবে। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম যে ভাইয়া আমরা তো সায়েন্স ল্যাব আন্দোলন করছি, তাহলে পলিটেকনিক্যালেরা যদি আসতো। আর ইডেনের সাথে যোগাযোগ করলাম, কিন্তু ইডেন এই পাশে আসতে পারছে না। আমরা যেহেতু সায়েন্স ল্যাব আন্দোলন করছি, নিউ মার্কেটের ওই পাশে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ এই পাশটাতে আমরা, সেই সুবাদে ওরা হচ্ছে অন্য পাশে আন্দোলন করছে। তো আমি আমার ছোট ভাইকে বললাম যে তুই ওই দিকে দেখ। আমার আবার দুইটা ফ্রেন্ড, ওরা আবার 27 নম্বরের এখানে ছিল, লালমাটিয়ার দিকে। আমি ওদের সাথে আমার ছোট ভাইটাকে একটাকে পাঠালাম ওখানে, একটাকে আমার সাথে রাখলাম। সেই হিসাবে আমাদের আন্দোলন আমরা 2 ভাগে ভাগ হলাম। শেষ মুহূর্তে জানি না, বললাম না ভাইয়া কিভাবে জানি না, এত মানুষ আসছে দুপুরের পরে যে মনে হচ্ছে যে এদেরকে মনে হয় কেউ ইনভাইট করছে যে আপনারা আসেন। ওরা নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আসছে। আর যারা মহিলারা আসছেন, ওনারা আসার সময় কেউ কেউ খাবার নিয়ে আসছেন বাসা থেকে আমাদের জন্য। আমরা আন্দোলন করছি, ওনারা খাবার দিচ্ছেন। আমরা একটু যখন আমরা ওই যে ঢাকা কলেজের টিচার্স ইনস্টিটিউটের উপর থেকে, ট্রেনিং সেন্টারের উপর থেকে আমাদেরকে অনবরত ওখান থেকে ইট পাটকেল মারছে, গুলি করছে। তখন তো ওই যদি বেশিরভাগ সময় আমরা তখন দেখলাম যে ওখান থেকে যে হামলাটা হচ্ছে এটা আসলে ওটার কারণে আমাদের বেশি আহত হয়েছে স্টুডেন্টরা। না, নিশ্চয়ই। আপনি যেমনটা বলছিলেন যে 16 জুলাই আবু সাইদ, ওয়াসিম আকরামের মৃত্যু একটা আন্দোলনের বড় মোড় ছিল, এরকম আরো অনেকগুলো বড় বড় মোড় ছিল এই আন্দোলনে। আপনার কাছে আর কোন কোন মুহূর্তগুলো মনে হয় এই আন্দোলনের বড় বড় মোড় ছিল? আমি আহত হয়েছি 16 তারিখ যখন আন্দোলন করছি সকাল থেকে।
উঠছি না তো আমরা তো ওখানেই আছি। নিহতর খবর আসার পরে এর মধ্যে মানুষ বাড়তেছে, আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা বাড়তেছে, ফ্যামিলি থেকে আসতেছে, কোনো বাবা ছেলেকে নিয়ে আসতেছে, মেয়েকে নিয়ে আসতেছে, মা তার ছেলেকে নিয়ে আসতেছে। এটা দেখার পরে আমরা ওখানে আছি। শেষ মুহূর্তে আমাদের ওখানে আমি যখন আন্দোলন একদম জোরদার হচ্ছে, তখন একটা ছেলের পায়ে উপর থেকে, যখন টিচার্সের উপর থেকে গুলি করলো, একটা ছেলের পায়ে গুলি লাগলো। ওর গুলি লাগার সাথে সাথে ওর পায়ের এখানকার মাংস সব চলে গেছে। ও আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করতেছে, আপু আমি কি মারা যাব? মানে এখনো আমার মনে হলে না বুকের ভিতরে এত হাহাকার করে ওঠে যে ও এত অসহায় দৃষ্টিতে আমার দিকে ছিল যে মানে আমার মনে হয়েছে যে আমরা এত অসহায়, আমাদের নিরস্ত্র শিক্ষার্থীর উপরে এভাবে মানে হানা দিচ্ছে। আমরা স্বাধীন দেশ আমাদের, আমরা বাংলাদেশ, কিন্তু যারা আমাদের উপরে অস্ত্র চালাচ্ছে, গুলি চালাচ্ছে, টিয়ার গ্যাস করতেছে, ওরাও তো আমাদের দেশেরই, আমাদের টাকার কিনা বন্দুক, আমাদের টাকার কিনা টিয়ার গ্যাস আমাদের উপরে মারতেছে। ওই ছেলের দিকে তাকায় আমি না, আমার এখনো মাঝে মাঝে ওর কথা মনে হয়। ও আমার দিকে তাকায় বলতেছে, আপু আমি কি মারা যাব? আমি বললাম না না, কি বলো, আমরা আছি না, মারা যাবা না। তো দুইজন ওকে ধরে পপুলার হসপিটালে নিয়ে গেল। যাওয়ার পরে মানে ওই কথাটা আমার মনে হলো, আমার কেমন জানি লাগে, আমার মানে বুকের ভিতর হা হা করে ওঠে যে কত ভাই এমন শহীদ হয়েছে। আমরা আমরা এরকম ভয়াবহতা দেখেছি, আমরা 16 জুলাইতে দেখেছি। আমার কাছে মনে হয় 18 জুলাইও আরেকটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল, যখন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা সকলে মিলে নেমে আসে। এরকম আর কি কি টার্নিং পয়েন্ট আমার কাছে 16 জুলাইতে, আমি একটু 16 জুলাইয়ের কথা বলবো এই জন্য যে আমার জীবনে সবচেয়ে স্মরণীয় দিন এটা। 16 জুলাইতে সারাদিন যখন এপাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ির পরে ক্লান্ত হয়ে গেছি, মাগরিবের আজান দিচ্ছে চারপাশে, তখন আমি একটা ইটের উপরে বসে আছি। তো একটা ছেলে ক্যামেরা হাতে আমাকে এসে জিজ্ঞেস করলো, আপু আপনার একটা ছবি তুলে, আপনি সারাদিন দেখলাম একটাই মেয়ে আপনি এখানে ছিলেন, আন্দোলন করেছেন, আর অনেক মেয়ে ছিল, ওরা সময়ের সাথে সাথে টায়ার্ড হয়ে গেছে, আর কতক্ষণ ওরা উঠে গেছে, আমি আছি। কারণ আমার ছোট ভাইরা আছে যারা পলিটেকনিক্যাল থেকে এসেছে, যারা বিভিন্ন রাজনীতি বা বিভিন্ন জায়গা থেকে এসেছে, আমার নিজের আপন ছোট ভাইরা আছে, ওরা কেউ উঠতেছে না, তো আমি তো ওদেরকে রেখে যাব না, আমি বড় ওদের সবার, তো আমি ওদের সাথে আছি। তো উনি আমাকে একটা কৃষ্ণচূড়া ফুল দিয়েছিলেন ওই সাংবাদিক, দেওয়ার পর আমি ওটা মাথায় গুজে আমি ওখানে বসে আছি, মাগরিবের আজান দিচ্ছে চারপাশে। ঠিক তখনই আমার মনে হয় না যে 71 সালে পাক হানাদার বাহিনীরাও নামাজের সময় হামলা করেছে কিনা, কিন্তু স্বৈরাচার হাসিনা আমাদের উপরে করেছে। আমি যখন বসছি ঠিক তখনই নিউ মার্কেটের দিক থেকে ধাওয়া আসলো, আমরা দৌড় দিলাম ল্যাবেড হসপিটালের দিকে। ল্যাবেড হসপিটালের দিকে দৌড় দেওয়ার সময় আমার তখন বোরকা পরা ছিল, আমি খুব একটা দৌড়ে শেষ যেতে পারি নাই, পিছন থেকে আমাকে রড দিয়ে বাড়ি দিল ছাত্রলীগের একটা ছেলে। বাড়ির সাথে আমার এখানের পুরো মাংস ঝরে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মাংস ঝরে গিয়ে আমার এখানে সব হাড়টি একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। তখন আমি হাতের দিকে এক হাতে ভাবে ধরে আছি, আর আমার এখনো শরীর কাঁপছে এটা বলতে গিয়ে, যে আমার হাতের একটু হাড্ডিও না, আমার হাড্ডি ওখানে পড়ে গিয়েছে মাংস সহ। আমার কপাল ভালো যে ওরা আমার মাথায় আঘাত করেনি, আমার হাতে করেছে। যখন আমি একদম দৌড়ে ল্যাবেড হসপিটালের অপোজিট, ওটা আড্ডা রেস্টুরেন্টটার মাঝামাঝি আমরা, তখন এরা আবার আমাদের দিক থেকে হামলা আসে, তো ওরা ওই পাশে নিউ মার্কেটের দিকে আবার চলে গেল। তখন অনেকে আমাকে বললো যে আপু আপনাকে হসপিটালে নিয়ে যাই। তা আমি ওদেরকে বলতেছিলাম যে তোমরা আন্দোলন করো, তোমরা একজন যাবা মানে একজন কমে যাবে, আমি একা যেতে পারবো। তো আমার একটা ছেলে আমার পাশ থেকে আইসে আমাকে ধরে বলতেছে, আপনার সারা শরীর কাঁপছে, আমি আপনাকে একটু হসপিটালে নিয়ে যাই। এটা বলে ও আমাকে ধরে জাস্ট হাতে ভাবে ধরে পপুলার হসপিটালে নিল। নেওয়ার পরে আমাকে ওনারা দেখে বললো যে মনে হয় হাড্ডি একটুও নাই, একজন নার্স বলতেছে। তো উনি আমার এই কোনো একটুখানি কি বলে অবশ করে নাই, জাস্ট একটু ব্লাডটা অফ করে উনি আমাকে এটা সেলাই করে দিয়েছে, দিয়ে বললো আপনি একটু এক্সরে করে আসেন। যখন আমি পপুলারের দোতলা এক্সরে করলাম, করার পরে ওনারা এক্সরে করতে করতে আমি আবার জিজ্ঞেস করলাম যেটা কি ভেঙে গেছে?
ততক্ষণে ব্যথা বাড়ছে, ব্যথা এত বেশি বাড়ছে যে আমি আসলে আমার সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছিল যে সারা শরীরে ব্যথা হচ্ছে, ওই যে শরীরের জায়গায় জায়গায় ইট কণা পড়ছে উপর থেকে, ওরা আমাদেরকে ইট মারছে, আমাদের শরীরে পড়ছে, কিন্তু ছেড়ে নাই, কালো কালো হয়ে গেছে, ব্যথা আছে সারা শরীর, আস্তে আস্তে ব্যথা বাড়তেছে। তখন এক ডক্টর আমাকে বলল, আপনার হাত তো ভেঙে গেছে, আমাদের এখানে তো হাত ভাঙে যে প্লাস্টার করার কোনো ডক্টর নাই, আপনি অন্য হসপিটালে যান। তখন আমি আমার ফোন থেকে আমার মাকে ফোন করি নাই, কারণ মাকে ফোন করলে মা চিন্তা করবে, তাছাড়া মা আসার সময় বলল যে যাওয়ার দরকার নাই, ভয়ও পাচ্ছিলাম। আমি আমার এক ফ্রেন্ডকে ফোন করলাম, তানজিল ওর নাম, ওকে ফোন করে বললাম যে শোন, আমার তো হাত ভেঙে গেছে, আমাকে একটু এসে নিয়ে যান। কান্না করতেছি আমি, আমার শরীর কাঁপছে, কান্না করতেছি। তখন আপনার বাসায় কিছু জানে না? আম্মা জানে না, আমার ছোট ভাইটাও তখন ওই যে কি বলে রাবার বুলেট যে লাগছে, ও তখন পপুলার হসপিটালে, ওরও অবস্থা খুব খারাপ। আমার একদম ছোট ভাই, ওর নাম ফরহাদ, ওর সারা শরীরে রাবার বুলেট, ওর উঠতে পারছে না, আমাকে যে নিয়ে যাবে। তো আমি ওকে ফোন করার পর যে ছেলেটা আমাকে হসপিটালে নিয়ে আসলো, ও আমার সাথেই ছিল। থেকে ওই আমার ফ্রেন্ড আমাকে বললো যে কোনোভাবে কিন্তু ঢাকা মেডিকেল আসতে পারবি, কারণ জায়গায় জায়গায় এমনভাবে চেক করছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা আসতে অনেক সময় লেগে যাচ্ছে। ওই দিন এখান থেকে 7:30টার সময় আমি ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম, মাঝখানে এত বেশি মানে চেকপোস্টের মতো যে ধরতেছে, যেতে দিচ্ছে না, তখন রিক্সাওয়ালা অনেক ঘুরে ঢাকা মেডিকেল নিয়ে গেল আমাকে। যাওয়ার পর আমি দেখলাম যে ঢাকা মেডিকেলের সামনে আবু নাইম দাঁড়ায় আছে। তখন উনি আমাকে নিয়ে ভিতরে গেল, ডাক্তার দেখে বললো এটা আগে এক্সরে করে আনেন। পপুলারে যে এক্সরে করছে, ওই এক্সরে রিপোর্ট আমাকে দেওয়া হয়নি এখনো। তো আমি ওখানে গিয়ে আবার এক্সরে করতে ঢুকলাম, এমন সময় ছাত্রলীগ হামলা করলো। আমার হামলা করার সাথে সাথে আবু নাইম আমাকে টেনে আমাকে বের করে নিয়ে গেল, বললো যে এখানে থাকার দরকার নাই। আমার সাথে আবু নাইম আর যে ছেলেটা আমাকে নিয়ে গেল ও আছে। ততক্ষণে আবু নাইম আবার তানজিলকে বলল যে আমার ফ্রেন্ডকে, যে জান্নাতের আম্মাকে একটু ফোন দে, ওর অবস্থা খুব খারাপ, ও শরীর নাড়াইতে পারছে না, একটা মেয়ে মানুষ দরকার, আমরা তার ওকে ধরতে পারছি না, ফোন দে। আম্মা শুনে কান্নাকাটি শুরু করলো, যে আম্মা ভাবছে যে আমাকে হয়তো বা অনেক মারছে, অনেক কিছু হয়ে গেছে। আমি তখন আম্মু আমাকে ফোন দিচ্ছে, আমি বললাম, ফোন ধরে বললাম যে আমার তেমন কিছুই হয় নাই, শুধু একটু হাত ভেঙে গেছে। কারণ আমি যাদেরকে আহত দেখে আসছি চোখের সামনে, ওদের তুলনায় আমার কিছুই আসলেই হয় নাই, যে মারা যাচ্ছে, এক পাশের গুলি করছে, আরেক পাশ দিয়ে মাংস ঝরে পড়ে যাচ্ছে। তো আম্মা খুব কান্না করতেছিল, আমি আম্মাকে বলতেছিলাম যে আমার কিছু হয় নাই, তুমি আসো। তখন আমাকে কাকরাইলে ইসলামিয়া ব্যাংক হসপিটালে নিয়ে গেছে। যাওয়ার পরে ওখানেও ভাঙার যে প্লাস্টার করা এমন কোনো ডক্টর নাই। ওনারা আমাকে বললো যে, নেওয়ার পর আমাকে বললো যে আমার এখানে কোনো ডাক্তার নাই, আপনারা অন্য কোথাও যান। ওখান থেকে করতে করতে প্রায় রাতে 12:30টার মতো বেজে গেছে। ততক্ষণে মা আসলো কাকরাইলে, মা আর আব্বা আসলো। মা আমাকে ওখান থেকে ট্রমায় নিয়ে গেল। তখন রাত্রে প্রায় 1-1:30 বাজে। 1:30টার সময়, 1:30 কি 2টা হবে, স্পেসিফিক্যালি আমার টাইম মনে নাই, কারণ তখন যাওয়ার সময় আমাদের এত ঘুরায় নিয়ে যাইতো যে যেখানে একটু সুযোগ ছিল যাওয়ার ওখানে যাইতো। আর বলা হয়তো পুলিশ দেখলে যে ওরা ছাত্রলীগ বা কিছু এরকম একটু বলে আমাদেরকে হসপিটালে নিত। টমায় যাওয়ার পর আমি দেখলাম যে আমার মতো অনেক ছেলে মেয়ে বসে আছে, হাত নিয়ে পাও নিয়ে ব্যান্ডেজ করতে হবে। এমন করতে করতে আমার প্রায় ওখানে আমি 1 ঘন্টা ওয়েটিংয়ে ছিলাম। থাকার পরে ডাক্তার আমার হাতের দিকে তাকায় বলল যে ব্যান্ডেজ করে কোনো লাভ হবে না, অনেক টাইম হয়ে গেছে, এটা মনে হয় অপারেশন করতে হবে। তখন 16 তারিখ তো শেষ, 17 তারিখে প্রায় কামিং, 17 তারিখে আসছে। আমার হাত ব্যান্ডেজ করে ডাক্তারে দিল, আমি বাসায় চলে আসলাম রাত্রে প্রায় 2:30 বাজে, 3টার সময় বাসায় আসলাম। আসার পরে পরের দিন আর শোয়া থেকে উঠতে পারছি না। এর মধ্যে আমি আমাদের দলীয় অনেকের সাথে 2-1 জনের সাথে যোগাযোগ করলাম, কারণ সবাই ব্যস্ত, কারো ফোনই কাছে নাই। এখন সবাই তো মোটামুটি কাছে আসতেছে, কাউকে কাছাকাছি পাচ্ছি না, সবাই মোটামুটি আন্দোলনে ব্যস্ত, ফোনেও পাচ্ছি না সবাইকে। ততক্ষণে আমি কল দিলাম আমাদের ছাত্রদলের একজনকে, ফোন দিয়ে বললাম যে ভাইয়া আমার তো হাত ভেঙে গেছে। পরে বললো কি বলিস, ডাক্তার দেখাইছিস? আমি বললাম প্লাস্টার করে আসছি, কিন্তু ব্যথা কমতেছে না। তো এটা বলার পরে নাসির ভাইকে আমি ফোন দিচ্ছি, পাচ্ছি না, ভাই আন্দোলনে।
তো আমি আমাদের সাংবাদিক তারেক ভাই, ওনাকে আমি ফোন দিয়ে বললাম, ভাইয়া আমার হাত ভেঙে দিছে আজকে ছাত্রলীগে, আমার নাসির ভাইকে খুঁজতেছি, কোনো এক ডাক্তারের সাথে আমাকে কথা বলা দিতে হবে যেন আমার হাত অপারেশন না লাগে, আমাকে একটু ভালো ট্রিটমেন্ট দেওয়া হয়। এটা বলার পর তারেক ভাই বললো যে ঠিক আছে, আমি তোকে এখনই নাসিরকে কোনোভাবে খুঁজে বের করে তোর সাথে যোগাযোগ করতে বলছে, আমাদের সেক্রেটারি যিনি। পরে ভাইকে বলল, ভাই আমাকে কি করলো, বললো যে আমি তোকে ডাক্তারের নাম্বার দিচ্ছি, সাথে আরেকজনের নাম্বার দিচ্ছি, আমাদের কৃষি মিথুন ভাই, আমরা জিয়া পরিবারের যেই সেক্রেটারি, ওনাকে আমার নাম্বার দিল যে জান্নাতের অসুস্থ, ওনার সাথে যোগাযোগ করেন, ডাক্তারের কে আছে একটু বলেন। তাছাড়া আহামরি কাউকে পাচ্ছে না। মিথুন ভাই আমাকে ফোন দিয়ে বলল যে আমি আপনাকে 2টা নাম্বার দিচ্ছি, একটা হচ্ছে বিদেশি নাম্বার আর একটা দেশি নাম্বার। বিদেশি নাম্বারটা হচ্ছে ধানমন্ডির খান সোহেল ভাই, আর একটা নাম্বার হচ্ছে একজন ডাক্তারের নাম্বারে আমি ফোন করার পরে উনি আমাকে বললো, আমি তো মাথা ব্যথার ডাক্তার, আমি তো ওই যে আপনার কি ব্যথা হচ্ছে এই জন্য আমাকে ফোন করেছেন। আমি বললাম আমি তো আমার হাত ভেঙে গেছে এই জন্য আমার ব্যথা হচ্ছে, কিন্তু আমার পরে বললো যে আপনি কি রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন? তো আমি বললাম না। পরে উনি আমাকে বললো, আমি আপনাকে একটা ওষুধ দিচ্ছি আর একটা সাপোসিটর দিচ্ছি, একটু সুস্থ হয়ে আপনি রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ওই দিন 17 তারিখ। আমি এরপরে ফোন দিলাম সোহেল ভাইকে। ফোন দিয়ে আমি অনবরত কাঁদছি, যে আমি ভাইয়াকে ফোন দিয়ে আমি কান্না শুরু করছি যে ভাই আমার হাত ভেঙে দিছে ছাত্রলীগে। তো ভাই ওই পাশ থেকে হেসে উঠে বলতেছে, আমি তো জানতাম এটা তোর কাছে সামান্য জিনিস, কারণ তুই যে ছাত্রদলে হয়ে যে মারামারি করছিস সারা জীবন, এটা তো সামান্য। হাত ভেঙছে তো কি হয়েছে, এত চিন্তা করতেছিস কিসের জন্য? তাই আমি বললাম, ভাই আমার হাত আসলেই ভেঙে দিচ্ছে। উনি বলছে, আমি বুঝতে পারছি, রফিক ভাইকে আমি ফোন দিচ্ছি, এরপরে তোর সাথে কন্ট্যাক্ট করে দিচ্ছি। পরে সোহেল ভাই রফিক ভাইকে ফোন দিচ্ছে, আমাদের ডাক্তার রফিক ভাই। ভাইকে বললো, ভাই উনি ভাইকে বলছে আমার কথা, ভাই পরে আমাকে ফোন দিছে, ভাই নিজে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর আমাকে বলছে যে তুমি একটু আসবা, আসলে আমি দেখবো কি হচ্ছে না হচ্ছে, আর যদি অপারেশন লাগে সেটাও দেখবো, তুমি এসো। ভাই আমার সাথে কথা বলে ফোনটা রাখার 10 মিনিট পরে বাইরে ডিবি নিয়ে গেছে। এখন আর কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। 18 তারিখ যখন সকালবেলা হয়, তখন তো আমাদের সবাই আন্দোলনে চলে গেছে। এখন আমার শরীর ব্যথা একটু কমছে, যে ওষুধ খাওয়ার সাপোসিটার দেওয়ার পরে। 18 তারিখ আমি কি করলাম, আম্মা আমার বলতেছে, সকালবেলা ওষুধ খাওয়ায় আম্মা আমাকে বললো যে তুই তাহলে বিশ্রাম কর, আমি আসতেছি। আম্মু রান্নার রুমে গেল, পিছন দিয়ে আমি বের হয়ে গেলাম, সোজা ল্যাবেটের সামনে গেলাম। গিয়ে দেখি যে আমাদের ছাত্রদলের সবাই ওখানে। থাকার পরে আমি কি করলাম, যে মানে আপনি কি তখন পালায়া চলে গেলেন? হ্যাঁ, আম্মা আমারে বললো যে তুই, আমার তো তখন ব্যথা একটু কমছে সাপোসিটার মানে তখন আপনি আপনার আম্মুর চোখ ফাঁকি দিয়ে আপনি আন্দোলনে। আম্মা একটু রান্নার রুমে গেল, রান্নার রুমে যাওয়ার পর আমি বের হয়ে গেলাম। আমার হাত প্লাস্টার করা, গলায় ঝুলানো। আমার তখন যাওয়ার পরে আমি যাওয়ার সময় একটা বাটন ফোন নিয়ে গেছি, কারণ এর আগের দিনও দেখছিলাম আমরা 16 তারিখ যখন আমরা প্রোগ্রাম শেষ করলাম, তখন যারা আসতেছে ওদের ফোন চেক করছে পুলিশে জায়গায় জায়গায়, যে এরা আসলে আন্দোলনরত শিক্ষার্থী কিনা, বা এরা আসলে কিসের জন্য বেরোছে। তখন আমি আমার প্রেসক্রিপশন যেটা ছিল ওটা হাতে নিয়ে বের হয়েছি, যে যদি পুলিশে ধরে বলবো যে আমি ওষুধ কিনতে আসছি। তো আমি ল্যাবেটের সামনে আসলাম, এসে দেখি যে আমাদের সবাই আন্দোলন করতেছে। আমাকে দেখে আমাদের ছাত্রদলের এক বড় ভাই বলতেছে, তুই কেন আসছিস? তাই বলছি, সবাই আন্দোলন করতেছে, বাসা থাকতে আমার খুব বিরক্ত লাগতেছে, আমি আসছি আপনাদেরকে দেখতে। মানে আপনার এই অবস্থাতেও আপনি আন্দোলনে? আমার গলায় হাত ঝুলানো। বলতেছে কোনো দরকার নাই, তুই চলে যা। আমি বললাম না। ততক্ষণে নাসির ভাই আমাকে ফোন দিছে। নাসির ভাই কিভাবে শুনছে আমি আন্দোলনে গেছি, নাসির ভাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে, আমরা এত মানুষ আছি, আমরা আন্দোলন করতেছি, তোর কি আসা খুব জরুরি? তো আমি বলছি, ভাই আমার বাসায় থাকতে একদম ইচ্ছা করছে না, আর টিভিতে এত কিছু দেখছি, ফোনে, আমার মনে হচ্ছে যে আমার আসা উচিত, নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে, আমার একটু আন্দোলনে যাওয়া উচিত। পরে ভাই আমাকে বলতেছে, আপনি আপাতত বাসায় যান, বাকিটা আমরা দেখছি, আর যতটুকু আন্দোলন করার আপনি করছেন, আপনার হাত ভেঙে গেছে, এখন আপনি আপনার দিকে খেয়াল রাখেন। এটা বলে ভাই বললো, আধা ঘন্টা পরে যেন ফোন দিয়ে দেখি আপনি বাসায় গেছেন। তো আমি ওখান থেকে না এসে আমি ওদের সাথে দাঁড়ায় ছিলাম। কতক্ষণ পরে দেখলাম যে হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস ছাড়তেছে আর গুলি করতেছে। আমাকে আমাদের এক ঢাকা কলেজের এক ভাইয়া আমাকে টেনে ল্যাবেটের ভিতরে ঢুকাইলো। ল্যাবেট হসপিটালের কর্মরত যারা আছেন ওনারা ওখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না দেওয়াতে এরা বলতেছে যে আমাদেরকে যদি ওনারা ওখানে রাখে তাহলে ওনাদেরও সমস্যা হবে।
তো উনি খুব রিকোয়েস্ট করলো যে ওর হাত ভাঙা, ও খুবই অসুস্থ, ও আসছে, ওর একটু এখানে রাখান, একটু ভিতরে বসতে দেন। দিবে না ওনারা। এর মধ্যে অনবরত ল্যাবেডের পিছন সামনে দুই পাশ থেকে হেলিকপ্টার টল দিচ্ছে আর গ্যাস ছাড়তেছে, গুলি করতেছে। উনি আমাকে কি করলো, ল্যাবেডের একটু সামনে গেলে একটা মার্কেটের নিচে আন্ডারগ্রাউন্ড গাড়ির গ্যারেজ আছে, উনি আমাকে ওটার ভিতরে ঢুকায় দিয়ে আসলো। আমার সাথে মিরপুর থেকে আসা অনেক শিক্ষার্থী, ওরাও আন্দোলনে আসছে, মেয়েরা, আমার সাথে ওদের ওখানে দেখা, সব মেয়েদেরকে একটা সেফ জোনে রেখে দিছে। তো এটা একটু যখন হেলিকপ্টারে যখন গুলি করা কমলো, তখন আমাদের এক বড় ভাই বের করে একটা রিক্সা উঠায় বললো যে ও জানে ওর বাসা কোথায়, আপনি ওর বাসার সামনে নামায় দিয়ে আসেন, ওর এখানে থাকার কোনো দরকার নাই। হাত যদি একটুখানি নড়ে তাহলে হচ্ছে আর এটা জোড়া লাগবে না। আর যেহেতু আমি মেয়ে মানুষ, একটু সেনসিটিভ ইস্যু, হাতটা ভাঙা, তো আম্মু তো এর মধ্যে চিন্তা করতেছে, আম্মু ফোনের পর ফোন দিচ্ছে, আমি আম্মুর ফোন কেটে দিচ্ছি। আমি বাসায় যাইতে দেরি দেখে আম্মা কান্না শুরু করছে আবারও। পরে কি করব, সবাই জোর করে আমার বাসায় পাঠাইলো। বাসায় গেলাম, যাওয়ার পরে ওই দিন রাত্রেই আমার সাথে ডক্টর সোহেল ভাই যার কথা বললাম, উনি ডক্টর আমান ভাইকে বলছে আবার যে আপনাদেরই এলাকার আমান এক ছোট বোন ছাত্রদলের, ওর এই সমস্যা, এখন আপনি একটু দেখবেন কিনা। তো আমার বাসার পাশে আবার আমান ভাইয়ের বাসা, ডক্টর আমান ভাই। উনি আমাকে ফোন দিল যে জান্নাত কি সমস্যা, কি হয়েছে? তো আমি বললাম ভাই এই সমস্যা। পরে বললো ঠিক আছে, তুমি বাসার নিচে কি নামতে পারবা? না আমি উপরে আসবো। তো আমি বলছি ভাই পারবো, সমস্যা নাই। তো আমি আমার বাসার নিচে আসলাম। তখন আমার বাসা লাল ফকিরের মাজারের এখানে ছিল। আসার পরে আমান ভাই আমাকে এসে হাত দেখলো, এক্সরে দেখলো। দেখার পরে ভাইয়া বলল যে হাত তো দেখে মনে হচ্ছে অপারেশন করতে হবে, তুই কালকে একবার পঙ্গুতে যাবি, আমি ডাক্তারকে বলে দিব, পঙ্গুতে গেলে হচ্ছে এখানে ট্রিটমেন্ট দিবে, যা লাগে ওরা করে দিবে। আমি যখন নিচে নামলাম আমান ভাইয়ের সাথে কথা বলার জন্য, তখন তৎকালীন স্বৈরাচারের হাসিনার ছাত্রলীগের সেক্রেটারি না জানি সভাপতি, আমি ঠিক জানি না, শিমুল কলাবাগানে থাকতো, ও আমাকে দেখছে। দেখার পরেতেই একটু ঝামেলা শুরু হচ্ছে। ওরা আমাদের বাসার সামনে, বাসায় উঠছে না কিন্তু বাসার সামনে এত বেশি বিশৃঙ্খলা করছে যে মনে হচ্ছে যে এখানে খারাপ ইঙ্গিত করছে। আমার মা বারান্দায় আসলে চিল্লাচিল্লি করছে, আমরাও বাসা থেকে বের হইতে পারছি না। তারপর আমার দুই ভাইকেও সমস্যা করছে। ওরা একটা গ্রুপ অনেক সময় ধরে এখানে থাকে, হাসাহাসি করে, চিল্লাচিল্লি করে। বেশিরভাগ সময় হচ্ছে মধ্যরাত্রে আর সকাল, একদম ভোরে ঝামেলা করছে। আপনি আহত হওয়ার পরে আপনার পরিবারের উপর কি হয়েছে, পরিবারের সাথে কি হয়েছে? আমি আহত হওয়ার পরে সবচেয়ে যেটা বেশি ফেস করছি সেটা হচ্ছে যে পুলিশের চেয়েও ছাত্রলীগ আমাদের পরিবারের প্রতি বেশি অমানবিক আচরণ করেছে। আমাদের বাসার সামনে এসে ওরা চিল্লাচিল্লি করতো। আমার মাকে আমাকে দেখলে ওরা বাজে ইঙ্গিত করতো যে মেয়ে রাজনীতি করছে, মেয়ে আন্দোলন করছে, মা হয়ে আপনি কিভাবে যেতে দিচ্ছেন। ঠিক ওই দিনে আমার মা বাসা ছেড়ে দিছে। আমরা কলাবাগান যে বাসায় থাকতাম ওই বাসা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আমার আম্মা কি করলো, আমার ফুফু ছিল যাত্রাবাড়িতে, ওনাকে ফোন করলো যে ওইদিকে একটু খালি বাসা থাকলে 1 মাসের অ্যাডভান্স দিয়ে বা যেভাবে হোক ওখানে যাবে আর কি। তখনও আমার হাত এত ভালো হয় না। আমি পরের দিন কি করলাম, 17 তারিখ 18 তারিখে আমার এই ঝামেলা হলো, এই ছাত্রলীগের আমার বাসার সামনে আসলো। 18 তারিখ 19 তারিখে মা বাসা ছেড়ে দিছে। 19 তারিখে বাসা ছাড়ছে, আমি সেটা জানি না, কারণ হচ্ছে আমি সকালবেলা পঙ্গুতে গেলাম, আমান ভাই বলে দিল। কামরুজ্জামান ভাই ছিল মানে ওই শিমুলের জন্যই আপনাদেরকে আমাদের বাসা ছাড়তে হয়েছে। তো সেদিন 19 তারিখ ছিল, আমি সকালবেলা পঙ্গুতে গেলাম। পঙ্গুতে যাওয়ার পরে ডাক্তার আমার হাত এক্সরে করালো ওখানে, কামরুজ্জামান ভাইয়া, উনি আমাকে খুব হেল্প করেছে। ওনার কথা আসলে না বললেই নয়, উনি পঙ্গুর ডাক্তার। উনি আমাকে দেখে অবস্থা দেখে বলতেছে যে তোকে ওরা মারার সময় ওদের একটু মনে হলো না যে তোর মতো এমন একটা ছোট মানুষকে এরা মারবে। এটা বলার পরে উনি আমাকে সব ধরনের সহযোগিতা করলো, আমার ট্রিটমেন্ট করলো। হাত দেখে, এক্সরের পরে হাত দেখে বললো অপারেশন করতে হবে। তো উনি ওনার আরেকটু বড় ডাক্তারের কাছে নিয়ে গেল, নেওয়ার পরে বললো যে ওনার একটা অপারেশন করতে হবে, আর এটা আমান ভাই পাঠাইছে। ততক্ষণে আমাদের চেয়ারম্যান, আমাদের তখনকার ছাত্রদলের অভিভাবক, আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী, উনি তো আমাদের খোঁজ খবর নিচ্ছেন। আমি আহত হওয়ার পরে যখন আমি মিথুন ভাইকে জানিয়েছি তখনই প্রধানমন্ত্রী বিষয়টা জানছেন।
তুমি আমাদের প্রধানমন্ত্রী আবার ডক্টর আমান ভাইকে বলে দিয়েছে যে আহত সবাই ছাত্রদলের সবাইকে ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো ওই দিন আমার অপারেশনের ডেট দিল, আমি বাসায় এসে দেখি আম্মা বাসা গুছাচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি সমস্যা। আম্মা বলতেছে যে আমরা তো বাসা ছেড়ে দিছি, আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? যাত্রাবাড়ির দিকে। আম্মা কিন্তু ধানমন্ডির যেতে যাত্রাবাড়ি বেশি ঝামেলা হচ্ছে এটা কিন্তু আম্মা জানতো না। টিভিতে তো অত দেখায় নাই, কিছু কিছু নিউজ অল্প অল্প দেখাচ্ছিল যে মারামারি হচ্ছে। সেই সময় যেই টিভি নিউজগুলো এগুলো দেখাচ্ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছিল। হ্যাঁ, আর 18 তারিখ থেকে 19 তারিখ থেকে তো ইন্টারনেটও একদম স্লো হয়ে গিয়েছে, নাই বললেই চলে। সিমের নেটওয়ার্কটা ছিল। যখন আমরা যাত্রাবাড়িতে গেলাম 20 তারিখ, আমরা বাসা একদিনে, আম্মু 19 তারিখ বাসা ছাড়লো, 20 তারিখে গিয়ে যাত্রাবাড়ি দেখে আসলো, 21 তারিখে শিফট হয়ে গেল বাসায়। আমাদের এখানেও ধানমন্ডি কলাবাগান আমরা যে বাসায় ছিলাম ওই বাসায় আমাদের এক মাসের অ্যাডভান্স ওনাদেরকে দিয়ে আমরা পরে গেছি। ওখানেও এক মাসের অ্যাডভান্স আগে দিয়ে আমরা চলতি মাসের ভাড়া দিয়ে ওই বাসায় উঠেছিলাম। আমি আমাদের কেন্দ্রীয় সংসদে নাসির ভাইকে বিষয়টা জানাইছিলাম। জানানোর পরে হচ্ছে উনি ওনার জায়গা থেকে আমার জন্য সর্বোচ্চ হেল্প করেছে। আর আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ হচ্ছে আমাদের চেয়ারম্যানের প্রতি, আমাদের প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আসলে আমাকে এত বেশি হেল্প করেছেন যে মনোবল ধরে রাখার জন্য তখন যে শক্তিটা দরকার ছিল উনি আমাদের বেশি শক্তিশালী করেছেন। আমরা যখন হসপিটালে যাইতাম উনি আমান ভাইয়ের নাম্বারে আমাদেরকে ফোন দিয়ে আমাদেরকে দেখতো ভিডিও কলে, কার কি অবস্থা, কার কি হচ্ছে। আমার যেদিন অপারেশন করে ওই দিনও প্রধানমন্ত্রী আমাদেরকে দেখেছেন, আপনার সাথে সরাসরি কথা হয়েছে। ইভেন আমার তো জ্ঞান ছিল না, আমান ভাই আমাকে ভিডিও কলে দেখিয়েছিলেন, ভাই আবার আমাকে বলেছেন। আমার চোখ খোলার পরে দেখলাম যে আমার মাথার কাছে আমার ভাই, আমার আপন ছোট ভাইটা আর কামরুজ্জামান ডক্টর দাঁড়ায় আছে, ওনার হাতে ফোন। পরে উনি আমাকে বলল যে চেয়ারম্যান স্যার আপনাকে ফোন দিয়ে দেখেছেন। তো ভাই আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। ইভেন আর্থিকভাবে আমাদের এটাও বলে দিয়েছে যে অপারেশনের পর যে ওদের ঔষধের টাকা লাগবে মিথুন ভাইকে বলেছিল কৃষিবিদ, আমরা জিয়া পরিবারের যে ঔষধের টাকা যে লাগবে ওটাও তোমরা দিবা। নিশ্চয়ই এই ঘটনাটি আপনার জীবনে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। সেদিন যখন স্বৈরাচার পালিয়ে যায় তখন আপনার উপলব্ধি কি হয়েছিল? আমার সেদিন তো আম্মু আমাকে নিয়ে আসলো, সকালে আমাকে শাহবাগে নিয়ে আসলো। শাহবাগে আসার পর আমাদের অনেক সহযোদ্ধার সাথে দেখা হলো। আমার যখন গেল আম্মুরে আমি জড়ায় ধরছে, আম্মু আমার জড়ায় ধরছে, আমিও কান্না করতেছে, আম্মুও কান্না করতেছে, জানি না কেন। মানে খুশিতে আমি এটা জানি যে আমার খুশি লাগতেছে যে কান্না করতেছি। আমার ওই দিন আমার মনে হয়েছে যে আমার 10 বছরের রাজনীতি ক্যারিয়ারে এই একদিন খুশির দিন। মানে এত যুদ্ধ, এত হানাহানি, এত মারামারি, এত রক্তপাত, এত কিছু দেখেছি, এই একজন মানুষ করেছে, এই একজন স্বৈরাচার হাসিনা করেছে, যিনি শুধুমাত্র একক নিজের জন্য, নিজের ফ্যামিলির পরিবারের জন্য এত মানুষের জীবন নিল। আমার মনে হয়েছে যে আজকের পর আমরা স্বাধীন দেশে আছি, আমরা বাস করছি। আমরা আজকে আমার ওই দিনের বাতাস আমার মনে হচ্ছিল যে আজকের যে বাতাসটা অন্য দিনের চেয়ে আলাদা। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। একজন তরুণী হিসেবে আপনার বাংলাদেশের আগামী প্রজন্মের কাছে কি বার্তা? নতুন প্রজন্মের কাছে আমার প্রত্যাশা থাকবে, আমার বার্তা থাকবে, যেমন আমরা 1971 সালের মুক্তিযুদ্ধকে স্মরণ করছি, তেমন আমরা 2024-এর গণ অভ্যুত্থান এটাও আমরা মনে রাখবো, এটা বুকে ধারণ করব, এটা ইতিহাসের পাতায় থাকবে। আমরা আমাদের নতুন প্রজন্মকে 24-এর ইতিহাস জানাচ্ছি, জানাবো। আপনারা আপনাদের প্রজন্মকে জানাবেন। আপনারা অবশ্যই দক্ষ হয়ে পড়াশোনা পাশাপাশি আপনারা ইতিহাস জানবেন। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আপনারা দেশের হয়ে কাজ করবেন, দেশের সুনাগরিক হিসেবে দেশের ভালো চাবেন। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে, জুলাইয়ের মুখোমুখি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবচেয়ে বেশি ধন্যবাদ সময় টিভিকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য যেখানে আমরা অন ক্যামেরায় আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারছি। জুলাই শুধুমাত্র কোনো তারিখ নয়, এটি মানুষের ত্যাগ এবং সংগ্রামের ইতিহাস। আজকে জান্নাতুল ফেরদৌসের কণ্ঠে আমরা জুলাইয়ের সত্য জানলাম। আমি মীর স্নিগ্ধ, আপনারা দেখছিলেন জুলাইয়ের মুখোমুখি একটি পর্ব।
পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আরও কোনো জুলাই যোদ্ধাকে নিয়ে, এবং আমরা শুনবো জুলাইয়ের আরেকটি গল্প।